বিচারকের সই জাল করে ভুয়া ওয়ারেন্টে 14 দিন জেল খাটল গাইবান্ধার সুন্দরগঞ্জের এক ব্যক্তি। অভিযোগের তীর স্থানীয় সংসদ সদস্যের দিকে। এই সংসদ সদস্য ইতিপূর্বে সৌরভকে গুলি করার পর থেকে প্রতিবাদ করে আমাকে শারীরিক নির্যাতন করে এবং বলে যে এটি এমপি সাহেবের নির্দেশ। সত্যতা স্বীকার রাষ্ট্রপক্ষের, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু। সুষ্ঠু তদন্ত করিয়া যে সিলটা কোথেকে বানায়, এটা কেমনে সিলটা তৈরি করলো আর কি, এটা জানার জন্য একটা রিপোর্ট ওদেরকে কল করছে। এটা খুব ট্রিমেন্ডাস একটা অপরাধ, কোর্টকে জালিয়াতি করে নিয়ে আসছে। এটা আমরা এখন তদন্ত করে দেখব যে আসলে কোথাতে এটা কিভাবে হলো। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আতঙ্ক কাটেনি এখনো। খাবার ও আবাস সংকটে মানবেতর জীবনযাপন, বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঘটনাস্থল পরিদর্শন। বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 পুলিশ সহ 7 জন নিহত, আহত আরও 5। নিহতদের পরিবারে শোক। ঢাকা নিউ সুপার মার্কেট ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। সংস্কার করে টিকিয়ে রাখার দাবি ব্যবসায়ীদের। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের 68তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন। শ্রদ্ধা আর ভালোবাসার স্মরণ। নুহাশপল্লীতে স্বজন, বন্ধু, ভক্তদের ভিড়। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিচ্ছিন্নভাবে ঘটছে ধর্ম ও বর্ণবিদ্বেষের ঘটনা। শ্বেতাঙ্গরা উত্তপ্ত করছে বাংলাদেশি সহ বিভিন্ন জাতিসত্তার অভিবাসীদের। বিচারকের সই ও সিল জাল করে ভুয়া মামলা ও ওয়ারেন্টে গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্দন কুমার রায় নামের একজনকে 14 দিন জেল খাটানো হয়েছে। ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারকের কাছে ধরা পড়ে এ জালিয়াতির বিষয়টি। ঘটনাটি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেন আদালত। ভুক্তভোগীর অভিযোগ, শিশু সৌরভের পায়ে গুলির পর স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কাল হয়েছে তার। এর আগে শুধু গাইবান্ধার সুন্দরগঞ্জে আরও 8টি ভুয়া ওয়ারেন্ট জারির ঘটনা ঘটেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আফজাল হোসেনের রিপোর্ট। যে আপনার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার একটা মামলা আছে। এই ব্যক্তি চন্দন কুমার রায়, বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। ভুয়া মামলা ও গ্রেফতারি পরোয়ানায় 14 দিন জেল খেটে বের হয়েছেন তিনি। তার অভিযোগ, শিশু সৌরভের পায়ে গুলির পর স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কাল হয়েছে তার। এমপির নির্দেশে বামনডাঙ্গা পুলিশ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াহেদ তাকে ভুয়া মামলায় ফাঁসিয়ে দেন। আমি বলছি যে আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমার নামে মোহাম্মদপুর থানায় মামলা আছে কিনা। আমার ধারণা হচ্ছে এটি ভুয়া ওয়ারেন্ট, আপনি আগে খোঁজ নিয়ে দেখেন। সে আমার কোনো কথা না শুনে আমাকে শারীরিক নির্যাতন করে এবং বলে যে এটি এমপি সাহেবের নির্দেশ। অনুসন্ধানে দেখা যায় মোহাম্মদপুর থানার একটি মামলার অনুকূলে ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ওই গ্রেফতারি পরোয়ানা তৈরি করা হয়েছিল। এমনকি যে বিচারকের সিল ও স্বাক্ষর জাল করা হয় তিনি ওই আদালতেরই বিচারক নন। এর আগেও একই কায়দায় এই আদালতের সিল স্বাক্ষর জাল করে আরও 8টি ভুয়া ওয়ারেন্ট তৈরি করা হয় বলেও আদালত সূত্রে জানা গেছে। এমন জালিয়াতির ঘটনায় নড়ে চড়ে বসেন আদালত। ভুক্তভোগী চন্দনের বক্তব্য শুনে পুরো বিষয়টি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। যে চক্রটা বিজ্ঞ আদালত থেকে এই ভুয়া ওয়ারেন্ট বাইর করে এবং একজন জজ সাহেবের নাম দিয়া, যেখানে উনি বর্তমানে এই আদালতেও নাই। সুষ্ঠু তদন্ত করিয়া যে সিলটা কোথেকে বানায়, এটা কেমনে সিলটা তৈরি করলো আর কি, এটা জানার জন্য একটা রিপোর্ট ওদেরকে কল করছে। যদিও গাইবান্ধার পুলিশ সুপার বলছে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা খুব ট্রিমেন্ডাস একটা অপরাধ, কোর্টকে জালিয়াতি করে নিয়ে আসছে। এটা আমরা এখন তদন্ত করে দেখব যে আসলে কোথাতে এটা কিভাবে হলো। আইন বিশেষজ্ঞদের মত, আদালতের নাম ব্যবহার করে এই জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষ বিচার বিভাগের ওপর আস্থা হারাবে। সিনিয়র জুডিশিয়াল অফিসারকে দিয়ে তদন্ত করানো এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকেও আলাদা একটা তদন্ত হওয়া উচিত, কারা এর সঙ্গে ইনভলভ, ফাইন্ড আউট করে কনসার্ন অফিসিয়ালদের বিরুদ্ধে এক্সাম্পলি
একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। ভুয়া মামলা ও ওয়ারেন্টে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযুক্তের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করারও পরামর্শ দিয়েছেন এই আইন বিশেষজ্ঞ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালরা মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতাল পল্লীতে আশ্রয় নিয়েছেন। সেখানে খাবার ও আবাস সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ তাদের। সকালে সাঁওতালদের খোঁজ খবর নিতে এলাকা পরিদর্শন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। তারা পল্লীতে আশ্রয় নেওয়া সাঁওতালদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে ভর্তি থাকা আহতদের খোঁজ খবরও নেন তারা। সাঁওতালদের পক্ষ থেকে নিজেদের নানা দুর্ভোগের কথা জানানো হয় পরিষদের নেতাদের। এছাড়া মানবাধিকার কর্মী সহ আরও বেশ কটি সংগঠনের নেতাকর্মীদের আজ ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। আমরা এত অনাহারে আছি, এখন সরকার আমাদের জন্য কেন এই ব্যবস্থা করতেছে না? আমাদের লোকজন যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার চাই। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা, এবং এখনো তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করা, মামলাগুলি প্রত্যাহার করা, এবং এই যে বাড়াবাড়ি যে ঘটনাগুলো ঘটেছে সেটারও একটা তদন্ত করে এটার সুষ্ঠু সমাধান হোক। দর্শক, এই মুহূর্তে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের সাঁওতাল পল্লীতে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর সাঁওতাল পল্লী, এই পল্লীতে এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, টিপু মুন্সি, সুজিত রায় নন্দী এবং উম্মে কুলসুম স্মৃতি এমপি। এই মুহূর্তে তারা এখানে আসছেন এই আদিবাসী পল্লী, এই সাঁওতাল পল্লীর লোকজনের সাথে তারা কথা বলছেন। এবং সাঁওতাল পল্লীর লোকজন, ক্ষতিগ্রস্ত লোকজন, সেই রোববারের যে ঘটনা ঘটেছিল, দুইজন মানুষকে হত্যা করার ঘটনায় তারা এখানে দাঁড়িয়ে নীরবতা পালন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে খালিদ মাহমুদ চৌধুরী এবং তার আওয়ামী লীগের নেতৃত্বে যে টিমটি এসছে, আওয়ামী লীগের সদস্যরা, তারা ইতিমধ্যেই এই অঞ্চলের সাঁওতাল পল্লীর ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে কথা বলেছেন। তারা তাদের নানা রকমের সুখ দুঃখের কথাগুলো শুনেছেন। এরপর ক্ষতিগ্রস্ত এলাকা তারা পরিদর্শন করেছেন। ঠিক যে এলাকাটি নিয়ে অভিযোগ চলছে, রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার, যে খামারটিতে বাপদাদার সম্পত্তি দাবি করে এই অঞ্চলের সাঁওতালরা বসতি গড়ে তুলেছিলেন, প্রায় 2500 বসতি। যে বসতিটি রোববার উচ্ছেদ হয়েছে, সেই উচ্ছেদের পর এই সাঁওতালরা কিন্তু এখানে অবস্থান করছেন। তো আসলে সাঁওতালদের পক্ষ থেকে 2জন নারী এবং 2জন পুরুষ তাদের অভিযোগগুলো খালিদ মাহমুদ চৌধুরীর কাছে তুলে ধরেছেন। এবং খালিদ মাহমুদ চৌধুরী তিনি তাদেরকে ইতিমধ্যে আশ্বস্ত করেছেন যে তিনি এই কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে উপস্থাপন করবেন এবং এই বিষয়টি যাতে খুব দ্রুত সমাধান করা যায় সেই উদ্যোগ তিনি নেবেন। এবং আপনি জানেন যে আজকে আরো একটি টিম এখানে আসার কথা, অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতের নেতৃত্বে। আমরা জেনেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর আবুল বারাকাতের নেতৃত্বে আদিবাসী নেতা রবিন সরেন সহ আরো যারা মানবাধিকার কর্মী আছেন তারা এই জায়গাটিতে আসবেন। তো আসলে মূলত যে বিষয়টি চলছিল যে রংপুর সুগার মিল দাবি করছে যে 1954-55 সালে তারা এই জমিটি অধিগ্রহণ করেছিল এই অঞ্চলের মানুষের কাছ থেকে, আর নাই। আর আদিবাসীরা বলছে যে আখ চাষের শর্ত ভঙ্গ হয় তারা এই জমি ফেরত পাওয়ার দাবি রাখে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের সাঁওতাল পল্লী থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে উপজেলার পশ্চিমপাড়া এলাকার ছোটলাল দাসের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নাসিরনগরের সাম্প্রতিক হামলার ঘটনার ধারাবাহিকতায় এই আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিভিন্ন ধরনের জাল 2 লাখ টাকা দিয়ে আমি জড়িত। ঘটনার যারা ঘটাচ্ছে তাদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি আমি দাবি করছি। কোন একটা কুচক্রী মহল এটা করতে পারে,
আমরা এটা চেষ্টা করে বের করব এবং অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল রাতে 5 পুলিশ সদস্য সহ 7 জন নিহত হন। এতে আহত হন আরও 2 পুলিশ সদস্য সহ 5 জন। কুড়িগ্রাম পুলিশ লাইন্স থেকে ট্রাকে করে মালামাল নিয়ে তারা ঢাকার রাজারবাগে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বগুড়া ও কুড়িগ্রাম রিপোর্টারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কুড়িগ্রাম পুলিশ লাইন্সের সুইপার শ্যামল চন্দ্র দাসের পরিবারে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবরে শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাড়িতে বাবা মা ও স্ত্রী সন্তান সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলে মারা গেছে, তার একটা ছেলে একটা মেয়ে, এই পরিবার নিয়ে আমি কোথায় দাঁড়াবো? শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স থেকে বেতার বিভাগের পুরাতন কিছু মালামাল নিয়ে ট্রাকে করে ঢাকার রাজারবাগ আসছিলেন 8 পুলিশ সদস্য। পথে রাত 1:30টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে পুলিশ বহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আলমগীর হোসেন, মোহাম্মদ শাহজাহান, সোহেল রানা ও পুলিশের সুইপার শ্যামল নিহত হন। আহত হন আরও 8 জন। আমার সাইড দামে আসতেছে আর অপর সাইডের গাড়ি মনে করেন আমার সাইডে চলে এসে আমার আর যাওয়ার মতন জায়গা ছিল না। কুড়িগ্রাম থেকে আমাদের পুলিশের 8 জন সদস্য ঢাকায় বিভিন্ন মালামাল নিয়ে আসার জন্য যাচ্ছিল। অন দ্য স্পটেই সেখানে 4 জন মারা যায়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশের আরও 1 সদস্য সহ 3 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 8 জনকে রিসিভ করেছি, তার মধ্যে মৃতই এসেছে 2 জন, আর এখানে আমরা ট্রিটমেন্ট দেওয়ার পর 1 জন মৃত্যুবরণ করেছে। আর বাকি 5 জনের জন্য 2 জনের অবস্থা বেশ খারাপ ছিল। 1 জনকে আমরা ঢাকা রেফার করেছি, আর বাকিগুলোর চিকিৎসা এখানে চলছে। গুরুতর আহত অবস্থায় মইনুল নামে পুলিশের এক এসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সময় সংবাদ, বগুড়া। দুপুরের সময় আরো থাকছে। অর্থ বছরের প্রথম 4 মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে তৈরি পোশাক খাত, ডলারের দাম পুনর্নির্ধারণ সহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিচ্ছিন্নভাবে ধর্ম ও বর্ণ বিদ্বেষের ঘটনা ঘটতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে শ্বেতাঙ্গরা বাংলাদেশি সহ বিভিন্ন অভিবাসীদের উত্ত্যক্ত করছে দেশে ফিরে যেতে। শনিবার রাতেও শ্বেতাঙ্গরা একটি ট্রেন স্টেশনে অভিবাসীদের ওপর চড়াও হয়। টিএম মামুনের ক্যামেরায় তুষার আব্দুল্লাহ রিপোর্ট। 8 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ দেখা দেয়। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে দিতে পারেন বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অবশ্য কাজের জায়গা এবং পথে পথে শ্বেতাঙ্গরা অভিবাসীদের উপর চড়াও হচ্ছে। শনিবার রাতেও তার একটি ট্রেন থামিয়ে আফ্রো আমেরিকান নাগরিকদের নেমে যেতে বাধ্য করে। রাইট উইং এর একটা ভালো উত্থান হয়েছে, যার ফলশ্রুতিতে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে হেড ক্রাইমের রিপোর্ট আসছে। আজকে আমি নিজেই যখন জ্যাকসন হাইটে আসতে নিয়েছিলাম জামাইকা থেকে, কিছু হোয়াইট ছেলে পেলে ট্রেনকে আটকে রেখেছে, ট্রেনকে আসতে দিচ্ছে না, তারা বিভিন্ন রকমের সাউন্ড করছে, ভয়ভীতি দেখানোর প্রদর্শন করছে। আমরা ধরেই নিচ্ছি আগামী 4 বছর ইমিগ্রেন্ট, মুসলিম, কালার অফ পিপলের সাথে এই জাতীয় ব্যবহার চলতেই থাকবে। রিপাবলিকানদের যে সাপোর্টার কাস্টমাররা আমাদের এক মেম্বারকে পার্লারে বলেছে, তোমরা ব্যাগ প্যাকেজ করো আর বাংলাদেশে চলে যাও, তোমাদের যাবার সময় হয়ে গেছে। তবে অভিবাসী সংগঠনগুলো বলছে হাল ছেড়ে দেওয়া যাবে না। সকল অভিবাসী নাগরিকদের এখন একজোট হয়ে কাজ করতে হবে এবং কোনোভাবেই আতঙ্ক ছড়ানো ঠিক হবে না। যারা আমরা কমিউনিটিতে সেন্টার, যে অন্যান্য মানুষের সঙ্গে সংযুক্ত, কোনো কারণে যদি কারোর সঙ্গে আমাদের গত 3 মাসের মধ্যে যোগাযোগ না হয়ে থাকে, আমি চাইবো বা আমি মনে করব যে আমাদের উচিত হচ্ছে আগামী 1 সপ্তাহে প্রত্যেকের সঙ্গে একটা স্বাভাবিক যোগাযোগ তৈরি করা, যাতে করে আমরা জানতে পারি, বিশেষ করে যে লোকটি নতুন এসেছে সেই এই সমস্ত ঘটনার কারণে সে একটা আতঙ্কের মধ্যে আছে। এবং যেটা আপনাকে আগে বলেছিলাম যে আতঙ্ক আসলে খুব তাড়াতাড়ি ছড়ায়। তো আমি অনুরোধ করব যারাই এখন সিটিজেনশিপের আবেদন করার যোগ্যতা রাখছেন তারা যেন আবেদন করে ফেলেন, এবং 18 মাস পর্যন্ত, যে কোনো আইন চালু হওয়ার আগে 18 মাস পর্যন্ত সময় থাকে। তো ওই সময়গুলোতে আমরা এগুলো যারা যোগ্য তারা আবেদন করে ফেলতে পারবো। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে
বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে যে ধর্মীয় ও বর্ণ বিদ্বেষের লক্ষণ দেখা যাচ্ছে, তা থেকে অভিবাসীরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য সেফটি পিন নামক একটি কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় অভিবাসীরা নিজেরা বুকে সেফটি পিন নিয়ে চলবেন এবং এই সেফটি পিন হচ্ছে যে একজন অভিবাসী আরেকজন অভিবাসীকে রক্ষা করবেন তার প্রতীক। তুষার আব্দুল্লাহ, সময় টেলিভিশন, নিউ ইয়র্ক। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন ছাড়া দেশে চলমান রাজনৈতিক সংকটের নিরসন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগরীর থানায় থানায় ও ঢাকার বাইরের জেলা ও মহানগরে সোমবার বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেন তিনি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন ছাড়া বর্তমান রাজনৈতিক সংকট সমাধান হবার নয়, এর কোনো বিকল্প পন্থা নেই। তাই এই বিষয়ে কথা বলা অত্যন্ত জরুরি এবং আশা করি আমরা যে শুভবুদ্ধির উদয় হবে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যা 5 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দল একটি জনসভা করতে পারে না, তারা সহজেই আমরা বুঝতে পারি যে এই দেশে গণতন্ত্রের অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে। ঢাকা নিউ সুপারমার্কেট ভবনটি ঝুঁকিপূর্ণ দাবি করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তারা বলছেন এ ব্যাপারে চলতি মাসেই উদ্যোগ নেওয়া হবে। তবে দোকান মালিকরা বলছেন কিছু মেরামতের মাধ্যমে মার্কেটটি রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ, পুরো নিউ মার্কেট সংস্কারের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত। প্রিন্স আরিফিনের ছবি নিয়ে তাহিয়া রুবাইয়া তপলার রিপোর্ট। 1954 সালে প্রতিষ্ঠার পর তখনকার ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বিপণী বিতান ছিল নিউ মার্কেট। তবে 80-র দশকে সামরিক শাসনামলে এ এলাকায় আরো 3টি ভবন গড়ে তোলা হয়। এতে নিউ মার্কেট এলাকায় যত্রতত্র পার্কিং আর হকারদের অবৈধ শত শত দোকান তৈরি হওয়ায় নেই আগের মতো খোলামেলা ও কেনাকাটার পরিকল্পিত পরিবেশ। পরিবেশটা অনেক ভালো ছিল, এখন এত গিঞ্জি হয়েছে যে চলাফেরা করতেই অনেক অসুবিধা হচ্ছে। আগে যে সুন্দর সুব্যবস্থা ছিল কেনাকাটা এবং চলাফেরার জন্য, এটা এখন সে অবস্থা, পরিবেশটা এখন আগের মতো নাই। 2007 সালে বুয়েটের একটি কমিটি ঢাকা নিউ সুপারমার্কেটের ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলার সুপারিশ করলেও 9 বছরে তা কার্যকর করা হয়নি। অবশেষে গত 20 অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবনটি 7 দিনের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নগর কর্তৃপক্ষ বলছেন দ্রুততম সময়ের মধ্যে ভবনটি ভেঙে ফেলা হবে। তবে দোকান মালিকদের দাবি, আংশিক মেরামতের মাধ্যমেই পুরো ভবনটিকে ঝুঁকিমুক্ত করা সম্ভব। একটা বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে আপনারা এটাকে টেস্ট করা হয়েছে, ওই টেস্টের রিপোর্ট আসছে যে এটা রেকটিফিকেশন যোগ্য। নিউ সুপারমার্কেটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমাদেরকে বলেছে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের খুব প্রবলেম হচ্ছে, তাদেরকে আমরা বের করতে পারছি না। একেবারেই যদি তাদেরকে আমরা বোঝাতে না পারি, আমাকে হয়তো আলটিমেটলি আমাকে এনফোর্সমেন্টে যেতে হবে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে দোকান মালিকদের সাথে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিটেইলিং অ্যাসেসমেন্ট করার পরে কিন্তু ভবনটা যদি আসলেই কোনোভাবে টিকিয়ে রাখা না যায়, তখন ভাঙার কথা আসবে। আর যদি টিকিয়ে রাখা যায় তাহলে আমরা রেট্রোফিটিং করব। নিউ সুপারমার্কেট ভবনটি ভেঙে নতুন করে গড়ে তোলা হলে পর্যাপ্ত পার্কিং সহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নগরবিদরা। সংশ্লিষ্টরা বলছেন, যেখানে বুয়েটের রিপোর্টে 9 বছর আগে নিউ মার্কেটের ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেখানে শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে নতুন করে স্থাপনা তৈরি করা হলে তা এই এলাকার ঝুঁকি আরো অনেকটাই বাড়িয়ে দিবে। এই ক্ষেত্রে সমন্বিতভাবে পরিকল্পনা নিলে ঐতিহ্যবাহী এই বিপণী বিতানকে যেমন ঢেলে সাজানো সম্ভব, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও কমে যাবে অনেকটাই। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। অর্থবছরের প্রথম 4 মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। বিশ্বজুড়ে নিরাপত্তা সংকট, ডলার ও ইউরোর দরপতন এবং বাংলাদেশের তৈরি পোশাকের এককভাবে শীর্ষ ক্রেতা যুক্তরাষ্ট্রের চাহিদা কমার প্রভাব বলছে বিজিএমইএ। পরিস্থিতি মোকাবিলায় ডলারের দাম পুনর্নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ চেয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। বিস্তারিত হাজারা শিউলির রিপোর্টে।
নানা চ্যালেঞ্জের পরেও গেল অর্থবছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রপ্তানিতে 10% বেশি প্রবৃদ্ধি অর্জন করে তৈরি পোশাক খাত। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে এ খাতে $30 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বছরের শুরুতেই গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় কিছুটা বিপাকে পড়ে এই শিল্প। বর্তমানে এই সংকট কাটলেও টাকার বিপরীতে ডলারের দরপতন, ব্রেক্সিট সহ বিশ্বে সাম্প্রতিক নানা পরিবর্তনে তৈরি পোশাকের দাম কমে গেছে। ফলে গত 4 মাসে রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন হয়নি এ খাতে। ব্রেক্সিট, ইউরোর দাম কমে গেল, পাউন্ডের দাম কমে যাচ্ছে, আমেরিকা ইলেকশন, এইসব মিলে তারপরে তো পৃথিবীতে একটা অস্থিরতা অবস্থা আছে সিকিউরিটি নিয়ে। এখন অর্ডার কম আসতেছে। তৈরি পোশাক শিল্প মালিকদের দাবি, ভিয়েতনাম, চীন, ভারত সহ প্রতিযোগী সব দেশ ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রার মান কমালেও ব্যতিক্রম বাংলাদেশ। এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে ও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি চান রপ্তানিকারকরা। এই মুহূর্তে আমাদের মূল চ্যালেঞ্জ হলো আমাদের প্রাইস সক্ষমতা কমে এসেছে প্রতিযোগী দেশের সাথে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য যে দেশ, তাদের কিন্তু মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। বিশ্ব বাজারে যখন তেলের দাম কমেছে তখন সেখানে কিন্তু একাধিকবার রিভিউ করা হচ্ছে। যেভাবে আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর কথা সেভাবে হয়তো পৌঁছাতে পারবো না। কাভার করতে পারতাম আমরা যদি আমরা নতুন ফ্যাক্টরি এখানে আসতো বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারতাম। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে যদি গ্যাসের সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয় তাহলে এইখানে যে আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ আছে সেটা আমরা মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারবো। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অর্থ বছরের প্রথম 4 মাসে $951 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $882 কোটি। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানের দুর্গম এলাকায় মাজারে বোমা হামলা, নিহত অন্তত 52 জন, আহত শতাধিক, আইএসের দায় স্বীকার। নিজেদের স্বার্থে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে যারা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছে, সাংস্কৃতিক বিবেচনায় তারা রাজাকার, এ মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিরা। সকালে ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। এ সময় তারা আরো বলেন, যারা দেশের গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেয় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এর বিরুদ্ধে সবসময় সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। সভায় বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পী, কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সরকারি নিয়ন্ত্রণ থাকে, এই নিয়ন্ত্রণের মধ্যে অনুষ্ঠান করলে আমরা কমিশন করা থেকে শুরু করে আমাদেরকে অর্থ পাচার, মানি লন্ডারিং, জালিয়াতি, আর ওদের জন্য সব মানে সফট অপরাধগুলি না হয় নাই মেনশন করি। সংস্কৃতি ধ্বংস, দেশ ধ্বংস, জাতীয়তা ধ্বংস, আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস, আমাদের বিজ্ঞাপন সংস্থা ধ্বংস, এগুলি ওদের গায়ে লাগবে না। এগুলি আমরা নিজেরা বুঝি এবং আমাদের আইন প্রণেতাদের এগুলি আবার কতটা বুঝাতে পারবো সেটাও আমি নিশ্চিত না, কিন্তু অপরাধটা তো বুঝাই। নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের 68তম জন্মবার্ষিকী আজ। 1948 সালের আজকের দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এ লেখক। জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন তার স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে। নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করছেন বাংলা গল্প উপন্যাসের সংলাপের নতুন শৈলীর এই জনককে। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পর চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়ে হুমায়ুন আহমেদের। এরপরে একে একে সৃষ্টি করেন হিমু, রূপা, মিসির আলীর মতো জনপ্রিয় সব চরিত্রকে। পরে নামের পাশে দুটি ছড়াতে থাকে চলচ্চিত্রকার, নাট্যকার ও গীতিকার হিসাবে। বাংলা সাহিত্যকে দিয়েছেন দুহাত ভরে। তরুণদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন জ্যোৎস্নাকে। আজ তার জন্মদিন। রোববার সকালে নুহাশপল্লীতে তার সমাধিতে ফুল দিতে গিয়ে আবেগে আপ্লুত হন স্বজনরা। পরে স্ত্রী মেহেরা ফরোজ শাওন তার 2 ছেলে ও আত্মীয় স্বজনদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। হুমায়ুন আহমেদের কাজগুলো নিয়ে আমার মনে হয় না ওগুলোর জন্য আমাদের কিছু করতে হবে, কারণ হুমায়ুন আহমেদ যে লিখে গেছেন তার লেখাই করে দিবে। যেই পাঠক তার লেখা একবার হাতে নেবে সে আসলে পড়ে শেষ না করে হাত থেকে নামাতে পারবে না। তরুণদের আমাদের জ্যোৎস্না উপভোগ করতে শিখেছেন, আমাদের বৃষ্টি উপভোগ করতে শিখেছেন। তার গল্প, উপন্যাস এগুলাকে ভালোবেসেই কিন্তু এখানে আসা। আর আজকে আমি আর আমার ভাই এখানে আসছি, একজন হিমু বেশে আর একজন রূপা বেশে।
বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী এই লেখকের লেখনীর যথাযথ মূল্যায়ন ও সংরক্ষণের দাবি জানিয়ে ভাই লেখক ডক্টর জাফর ইকবাল বলেন, ভবিষ্যতে হুমায়ুনের সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করা হবে। তার সমস্ত জিনিসটা নিয়ে আসলে গবেষণা করার ব্যাপার আছে। আমি নিশ্চিত তাকে নিয়ে অনেক গবেষণা হবে আসলে, তাই না? আগে হোক পরে হোক, যে একজন মানুষ এত জনপ্রিয় হতে পারে সেটা আমি আমার নিজের আপন ভাই হয়েও আমি জানতাম না। যদি 2012 সালের 19 জুলাই সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া চিরতরে ত্যাগ করেন স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, হুমায়ুন আহমেদের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে চলছে নানা আনুষ্ঠানিকতা। সেখানে আছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, সেখানকার এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, আসলে কি হচ্ছে নুহাশপল্লীতে? হ্যাঁ মৌটুসী, আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই নুহাশপল্লী, যেখানে আসলে হুমায়ুন আহমেদ শুয়ে আছেন চিরনিদ্রায়, এবং নুহাশপল্লী তো আসলে তার একটা স্বপ্নেরও বহিঃপ্রকাশ বলা যায়। সেখানে সকাল থেকেই তার হুমায়ুন ভক্ত যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তার কবরে তারা জিয়ারত করেছেন। আর শুরুটা হয়েছে আসলে সকাল 10টার দিকে। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তিনি এখানে তার পুত্রদেরকে নিয়ে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন, 68তম জন্মদিন। তবে হুমায়ুন আহমেদকে ছাড়া এটি হচ্ছে ৫ম বারের মতো তার জন্মদিন কেক কাটা হলো, যার ফলে দেখা যাচ্ছে যে আসলে জন্ম উৎসব হলেও একটা বিষাদের ছায়া কিন্তু লেগেই আছে। আর আমরা দেখেছি যে 11টার দিকে হুমায়ুন আহমেদের যে পরিবারের সদস্যরা রয়েছেন, তার দুই ভাই জাফর ইকবাল এবং আহসান হাবিব এবং তার বোনেরা এবং অন্যান্য স্বজনেরা, তারা এই নুহাশপল্লীতে এসেছেন। কবরের পাশে তারা দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন এবং দেখেছি যে অনেকে অঝরে কান্না করেছেন। তারা আসলে হুমায়ুন আহমেদকে ঘুরে ফিরে বারবার তাকে মনে করার চেষ্টা করছিলেন। আর এখানে তার ভক্ত যারা এসেছেন, আমরা দেখেছি যে অনেকেই কিন্তু হুমায়ুন আহমেদের যে বিভিন্ন অনবদ্য সৃষ্টি, সেই ক্যারেক্টারগুলোর কিন্তু একটা রূপ ধরে এখানে এসেছেন। যেমন আমরা যদি বলি, হিমু আকারে কিন্তু অনেকে এসেছেন, এবং রূপা যে ক্যারেক্টার ছিল সেই রূপার মতো করে অনেকে এসেছেন। কেউ কেউ বাকের ভাইয়ের মতো করে আসার চেষ্টা করেছেন, এবং এই ক্যারেক্টারগুলোর মধ্য দিয়েই আসলে তারা হুমায়ুন আহমেদকে স্মরণ করার চেষ্টা করেছেন এবং হুমায়ুন আহমেদ যে বক্তব্যগুলো তুলে ধরতে চেয়েছেন সেগুলো তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন তাদের এই ড্রেস আপের মাধ্যমে। তো এখানে তারা এসেছেন, হুমায়ুন আহমেদ যেহেতু প্রকৃতিকে ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, প্রকৃতির সান্নিধ্যে থাকতে তিনি পছন্দ করতেন, এবং নুহাশপল্লীতে সেটিরই বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। এবং তার ভক্তরাও কিন্তু এসে এখানে গাছপালা, ছায়া, লিচু বাগান, আম বাগান, পুকুর পাড়, এইগুলোর পাশে কিছুক্ষণ বসে থাকছে নীরবে এবং পুরো নুহাশপল্লীটাই ঘুরে দেখছেন। এবং অবশ্যই হুমায়ুন আহমেদের যে কবর, সেখানে গিয়েও তারা একবার তার জন্য প্রার্থনা করে আসছেন। তো মূলত আমরা দেখছি যে তার ভক্তরা আসছেন, তারা বলছেন যে হুমায়ুন আহমেদ তাদেরকে নতুন করে কিছু স্বপ্ন দেখিয়েছিলেন যেগুলো আসলে এর আগে বাংলা সাহিত্যে আর কেউ দিতে পারেনি। যেমন জ্যোৎস্নাকে ভালোবাসা, রাতের বেলা জ্যোৎস্নাকে ভালোবাসা, এই বিষয়টি তরুণদেরকে তিনি শিখিয়েছেন। বৃষ্টিকে উপভোগ করা, বৃষ্টিতে ভিজতে পছন্দ করা, এই ধরনের কিছু বিষয় যেগুলো আসলে তরুণরা তার কাছ থেকেই বলা যায় যে প্রথমবারের মতো শিখেছেন। এবং বাংলা সাহিত্যে তার যে লেখনীর ধারা, সেটিও আসলে একেবারেই একটা নতুন ধারা সৃষ্টি করেছে বাংলা সাহিত্যে। অনেক তত্ত্বকথা, অনেক কঠিন কথা খুব অল্প কথায় খুব সহজেই কেমন করে যেন তিনি বলে দিতেন তার লেখনীতে, এবং সেই বিষয়টি আসলে মধ্যবিত্ত বাঙালিকে অসাধারণভাবে টেনেছে। এবং যার ফলে আমরা দেখেছি যে তার যেসব বই পুস্তক, সেগুলোকে আসলে বাঙালি, মধ্যবিত্ত বাঙালি বলেন কিংবা সর্বস্তরের বাঙালি বলেন, সকলেই আসলে পাঠকেরা সেগুলোকে গ্রাসে গিলেছেন। এবং এখন যেহেতু 5 বছর ধরে তিনি নেই, লিখছেন না, তার যেসব লেখা আগে ছিল অপ্রকাশিত, সেগুলো প্রকাশিত হয়েছে, এবং এখন তার পুরনো লেখাগুলোই আসলে পাঠকেরা স্মরণ করছেন, পড়ছেন। এবং সবগুলো লেখা, সিনেমা হোক, গান হোক, উপন্যাস হোক, গল্প হোক, এগুলো যেন হারিয়ে না যায়, সেজন্য তারা নিজেদের উদ্যোগে এগুলো খণ্ড বের করার চেষ্টা করছেন। দর্শক, গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে হুমায়ুন আহমেদের 68তম জন্মবার্ষিকী। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। ট্রি প্লান্টেশনের নামে লাগানো ডেস্টিনি গ্রুপের 35 লাখ গাছ 6 সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এছাড়াও আপিল বিভাগের আদেশে বিক্রয়কৃত অর্থ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে গাছ বিক্রি বাবদ 2800 কোটি টাকা জমা দিতে পারলে ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। শীত মৌসুম শুরু না হতেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে পর্যটকদের আনাগোনা। তাই হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও সৈকত সংশ্লিষ্ট ব্যবসায় ফিরছে চাঙ্গা ভাব। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীত শুরুর আগে থেকেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। কিছুদিন ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন শহর কক্সবাজারে ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা। ছুটির দিনগুলোতে বাড়ছে পর্যটকের আনাগোনা। সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতে উঠছেন ভ্রমণ পিপাসুরা। আসলে কাজের ব্যস্ততা সব সময় আসা হয় না, তো শীত যখন অল্প, তো এর জন্যই বাচ্চাকে নিয়ে ছুটে আসা। হালকা হালকা শীত, এখন গরমের রেশটা কমে এসছে, ওয়েদারটা এখন খুবই সুন্দর। আমরা আমাদের ফ্যামিলির সবাই আর কি মোট 18 জন এসেছি। প্রিয়জনকে নিয়ে এই সমুদ্র সৈকতের অনুভূতিটাই আলাদা। মৌসুমের শুরুতেই কক্সবাজারের পর্যটকের আগমনে খুশি ব্যবসায়ীরা। তাদের আশা কিছুদিনের মধ্যেই বিপুল সংখ্যক পর্যটক ভিড় করবে এখানে। শুক্রবার শনিবার লোকজন একটু বেশি বেশি আসছে, বাট যেটুকু হচ্ছে আমরা এই রোজগারি দিয়ে খুশি। গভর্নমেন্ট ছুটি আছে 16, 17, 18, 23, 24, 25, 31 মিলিয়ে সব মিলিয়ে পর্যটকের সংখ্যা এখন অনেক ভালো। এদিকে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটন মৌসুম উপলক্ষে সব স্পটে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সুগন্ধা, লাবণী এবং কলাতলি, হিমচুরি, ইনানি, টেকনাফ সব জায়গায় যেসব জায়গায় টুরিস্টরা যায় সেসব জায়গায় নিরাপত্তা দিচ্ছি এবং পর্যটন মৌসুমে এই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। সাদা পোশাকে আমাদের পুলিশ থাকবে এবং আমাদের টহল পার্টিও কাজ করবে। হোটেল মালিকদের দেওয়া তথ্য মতে প্রতি বছর পর্যটন মৌসুমে কক্সবাজারে 10 লাখের বেশি ভ্রমণকারীর আগমন ঘটে। সময় সংবাদ, কক্সবাজার। সিরাজগঞ্জে নিখোঁজের 6 দিন পর নীরব নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে কামারখন্দ উপজেলার ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, গত 8 নভেম্বর কামারখন্দ উপজেলার ধলেশ্বর গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় 6 বছরের শিশু নীরব। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি পরিবার। ঘটনার দিন রাতে নীরবের বাবা বারেক তালুকদার বাদী হয়ে কামারখন্দ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। এই ঘটনার 6 দিন পর আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়। তবে এ হত্যার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। যারা অপরাধী হিসাবে গণ্য হবে, প্রমাণিত হবে, তাদেরকে যেন উপযুক্ত শাস্তি হয়, এমনকি ফাঁসি হয়। আমি ফাঁসির দাবি করি তাদের। এখন এই বাচ্চাটা এখানে কিভাবে আসলো, এর পিছনে কারা আছে, এটা আমরা যেহেতু মামলা আছে, আমরা এখন এটা তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত পরবর্তীতে বলতে পারবো যে এর পিছনে কারা জড়িত এবং কিভাবে বাচ্চাটি হত্যা করা হয়েছে। চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কলোনির অন্তত 20টি বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে নগরীর ঘাট ফরহাদ বেগ হাজি কলোনির একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই কলোনির অন্তত 20টি বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হঠাৎ করে 500 ও 1000 রুপি নোট বাতিলের ঘোষণায় বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতের দিনমজুর সহ সাধারণ মানুষকে। ব্যাংক ও পোস্ট অফিস থেকে পুরনো নোট বদলে নিতে হচ্ছে নতুন নোট। আবার শর্ত দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে একদিনে উত্তোলন করা যাবে সর্বোচ্চ 4000 রুপি। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শাবানা বেগম বিহারের বাসিন্দা, সংসার চালান ক্ষুদ্র ব্যবসা ফেরি করে। প্রতিদিনের খরচ বাদে গত 2 মাসে একটু একটু করে জমিয়েছেন 2000 রুপি। এই জমানো টাকা পাঠাতে হবে বিহারে থাকা তার 2 ছেলে ও মেয়ের পড়াশোনার খরচ মেটাতে। কিন্তু ভারত সরকারের নোট বাতিলের আকস্মিক ঘোষণায় বিপাকে পড়েছেন তিনি। কেউ নেয় না, বন্ধ হয়ে গেছে, এখন কি করবো আমি? এখন খাবার টাকায় নেই, কিছু নেই, ব্যাগের তো কিছু কাগজ টাগজ কিছু আমাদের প্রমাণ নেই কিছু। এখন কি করে আমি নিয়ে যাবো? 500 টাকায় নোটে নিতে চাই না, 1000 টাকায় নোটে নিতে চাই না, খুচরাই দেবে না, নেবেই না, বলে ফেলাই দাও।
ভারতে উচ্চশিক্ষা গ্রহণে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা সরকার থেকে কন্যাশ্রী বৃত্তি পায় নগদ 25,000 রুপি। সেই টাকা ভাঙানো নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। টাকা পেয়েছি আমরা 2 বোন 25,000 টাকা করে, এবার সেগুলো আমরা ভাঙাতে পারছি না। আমাদের কন্যাশ্রী টাকাগুলো সব 500,000 টাকার নোট, সেগুলো অচল হয়ে যাওয়ায় আমরা বুঝতে পারছি না কি করে কি করব। পুরনো নোট বদলাতে গিয়ে হয়রানির অভিযোগ সাধারণ মানুষের। ব্যাংকে এই যে লাইনের দিয়ে সমস্যা, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 500 টাকার নোট নেবো না, কেন বলছে আমাদের থেকে মহাজনরা নিচ্ছে না, তো আমরা কোথায় যাব? আমরাও তো সেই একই সমস্যার সম্মুখীন। স্বামী বাড়িতে থাকে না, কাজে যায়, সময় মতো টাকা ভাঙাতে পারছি না, আমাদের অ্যাকাউন্ট নেই। এই প্রেক্ষাপটে এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাময়িক জনদুর্ভোগে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতার আহ্বান জানান। বলেন, দেশের মোট অর্থের 86% নোটই বদল করা হচ্ছে। সময় সংবাদ, কলকাতা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মাজারে বোমা হামলায় অন্তত 52 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। শনিবার এ হামলা চালানো হয়। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। দুর্গম এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আবারও বোমা হামলা, আবারও রক্তাক্ত হলো পাকিস্তান। সন্ত্রাসীদের বোমা হামলার শিকার এবার বেলুচিস্তানের প্রত্যন্ত খুজদার জেলার শাহ নুরানি মাজার। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় মাজারে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হন স্থানীয়রা। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো মাজার এলাকা। মুহূর্তেই রক্তাক্ত পুরো এলাকা। হামলার পরপরই হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার এবং চিকিৎসা সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এবং আশপাশে কোনো হাসপাতাল না থাকায় আহতদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আহতদের চিকিৎসায় জরুরি অবস্থা জারি করা হয়েছে করাচির হাসপাতালগুলোতে। এদিকে হতাহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। আমার ভাই সেখানে ছিল, তাকে খুঁজে পাচ্ছি না। আমরা মাজারেও গিয়েছিলাম, কিন্তু তার সন্ধান পাইনি। আমি টেলিভিশনে হামলার খবর পেয়েছি। আমার পরিবারের বেশ কয়েকজন সদস্য সেখানে ছিল, এখন তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিপিএল এর খবর। আসরের 10ম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বরিশাল বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 49 রান। আগের ম্যাচে জয় পাওয়ার পরেও বরিশাল বুলসের একাদশে এসেছে 2টি পরিবর্তন। তবে এদিন শুরুটা ভালো হয়নি তাদের। ম্যাচের তৃতীয় বলে স্কোরবোর্ডে কোনো রান তোলার শ্রীলঙ্কার ওপেনার দিলশান মুনাবেরা আউট হন। এর কিছুক্ষণ পর দলীয় 21 ও ব্যক্তিগত 13 রানে ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান উইকেট তুলে নেন ফরহাদ রেজা। কিছুটা বিপাকে পড়া দলের হাল ধরছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও অভিজ্ঞ শাহরিয়ার নাফিস। You're right about that. Sounded so good. Full pace of the bat. এবার দেশের বাইরের একটি পর্যটন স্পটের খবর। প্রতিদিনের মতো ভোরে সূর্য উঠবে, এতে নতুনত্ব কিছু নেই। অথচ সূর্যোদয়ের সে দৃশ্য দেখার জন্য কৌতূহলী মানুষের সে কি হুড়োহুড়ি। আয়োজনেরও যেন কমতি নেই। পাহাড়ের চূড়ায় উঠে ভোরের অপরূপ সূর্যোদয় উপভোগে বিশ্বের নানা প্রান্তের মানুষ ভিড় করেন নেপালের সারাংকোট পাহাড়ি এলাকায়। নেপাল ঘুরে এসে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। ভোর 4টা থেকে সকাল 6টা, সূর্য উঠতে এখনো বাকি। রাতের বাতি নিভে নেই এখনো, তারার মতো করে টিম টিম করে জ্বলছে বাতিগুলো। এর মধ্যে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করেছে নেপালের সারাংকোট পাহাড়ি অঞ্চলগুলোতে। সোয়া 6টার দিকে পূর্ব আকাশে অন্ধকার ভেদ করে লাল আভা ছড়িয়ে উঠছে সূর্য। মুহূর্তের মধ্যে অপরূপ রঙে রঙিন হয়ে উঠেছে পর্বত অন্নপূর্ণার শীর্ষ শৃঙ্গ। I can see the mountains and the sun with the sun show me the snow. It's the first time I'm here and it's very touching. It's very great to be so close. সারাংকোট এলাকাটি পোকরার পাহাড়ে চূড়ায় থাকা একটি ছোট্ট গ্রাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 মিটার উচ্চতার এই গ্রামে গেলে খুব কাছ থেকে দেখা যায় হিমালয় পর্বতমালার 8091 মিটার উচ্চতার অন্নপূর্ণা রেঞ্জ। সে সাথে চোখ এড়ায় না 8167 মিটার উচ্চতার ধাওয়ালগিরি এবং 8163 মিটার উচ্চতার মানসালু রেঞ্জ। High mountains and the snow and all together it's very fine. It's great.
It's really nice to see the mountains. সকাল 6:30টার মধ্যে শেষ হয় সূর্য ওঠান, কয়েক মিনিটে সেই কাঙ্ক্ষিত দৃশ্য। আর সূর্যোদয়ের এই দৃশ্য দেখার জন্য সারাঙ্কোট পাহাড়ে ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশি পর্যটকেরও অভাব নেই। It's lovely and very refreshing. আমরা বাংলাদেশ থেকে হিমালয়ের এই সৌন্দর্য দেখার জন্য আসছি, দেখে খুবই ভালো লাগছে। সকালে অন্নপূর্ণার সূর্য উদয় খুব চমৎকার, প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগছে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার দূরে নেপালের রানী হিসেবে পরিচিত এই পোখরা। আর পোখরার যে কোনো স্থান থেকে 40 মিনিটের যাত্রা সারাঙ্কোটের। প্রকৃতির অপরূপ লীলাভূমি হিমালয় কন্যা নেপাল। সূর্য পূর্ব দিকে উঠল, তার প্রথম আলো এসে পড়ে পশ্চিমের এই পাহাড়গুলিতে। তখন পুরো অঞ্চল এক স্বর্গীয় রূপ নেয়। আর এই রূপ দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক ভিড় করেন এই অঞ্চলে। নেপালের সারাঙ্কোট এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচারকের সই জাল করে ভুয়া ওয়ারেন্টে 14 দিন জেল খাটল গাইবান্ধার সুন্দরগঞ্জের এক ব্যক্তি। অভিযোগের তীর স্থানীয় সংসদ সদস্যের দিকে, সত্যতা স্বীকার রাষ্ট্রপক্ষের। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আতঙ্ক কাটেনি এখনো। খাবার ও আবাস সংকটে মানবেতর জীবনযাপন। বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঘটনাস্থল পরিদর্শন। বগুড়ার শেরপুরে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 পুলিশ সহ 7 জন নিহত। আহত আরো 5, নিহতদের পরিবারের শোক। ঢাকা নিউ সুপারমার্কেট ঝুঁকিপূর্ণ হয়, ভেঙে ফেলার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। সংস্কার করে টিকিয়ে রাখার দাবি ব্যবসায়ীদের। এবং নন্দিত লেখক হুমায়ূন আহমেদের 68তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ। নুহাশপল্লীতে স্বজন, বন্ধু, ভক্তদের ভিড়। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।